হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা করব যে সুদ করা, সরল সুদ। আগে আমার দ্বিঘাত সমীকরণে কমপ্লিট হয়ে গিয়েছে। আজ আমরা স্টার্ট করব সরল সুদ। তো সরল সুদে কি আছে দেখা যাক। সরল সুদ দুই ধরনের সুদ হয়, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে তোমার সুদের উপরে সুদ নেয়, আর সরল সুদ মানে তোমার হচ্ছে যে আসলটা দিয়েছো সেই আসলের উপরে সুদ নেওয়া। যদি ধরো নাও তুমি কোনো 100 টাকা কারোর কাছ থেকে নিয়েছো, সরল সুদ মানে যদি 3 বছরে যদি 5% হারে সুদ নাও, 5% হারে যদি সুদ নাও এবং 3 বছরে যদি সুদ নাও, তাহলে কি হবে যে এর উপরে প্রতি বছর মানে ধরো 5% মানে কত হচ্ছে, তা 5% হচ্ছে 5 টাকা করে, প্রতি বছর 5 টাকা করে, 5 টাকা করে, মানে প্রতি বছরই মানে সুদ, যে সুদটা দেবে সেটা ফিক্সড থাকবে, সেটা ফিক্সড থাকবে প্রতি বছর সুদটা ফিক্সড হবে, সেটাই হচ্ছে সরল সুদ। প্রতি বছর সরল সুদটা যে সরল সুদ মানে প্রতি বছর যে ইন্টারেস্টটা দেবে, যে সুদটা দেবে সেটা ফিক্সড থাকবে সবসময় এই প্রিন্সিপালের উপরে, সেটা ক্যালকুলেট। চক্রবৃদ্ধি সুদ মানে কি, যে তুমি জানো ধরলে এটা আসল আর প্রথম বছরের সুদ দিতে হচ্ছে, তাহলে দ্বিতীয় বছরের সুদকে কি হবে 105-এর উপরে হবে, 105-এর উপরে 5%। ফিরে নেক্সট বছরে যেটা 105-এর উপরে যে 5 ধরে নিলাম আমি, তোমার 5% কত হচ্ছে 5/100, এটা করলে তোমার হচ্ছে যা হবে, ধরে নিলাম আমি এটা করলাম ধরো 2 টাকা বেরোলো, তাহলে পরের বছর হবে 5 আর 2 এর সাথে 2 যোগ করলে 7, 7-এর উপরে ফিরে 5%। চক্রবৃদ্ধি সুদ এইভাবে, আর সরল সুদ হচ্ছে তোমার ইন্টারেস্টটা সেম থাকবে, ইন্টারেস্টটা সেম থাকবে। তাহলে চক্রবৃদ্ধি সুদের মেন কনসেপ্ট হচ্ছে যে সরল সুদে হচ্ছে তোমার প্রতি বছর তোমার ইন্টারেস্ট সেম থাকবে। তা সরল সুদের মেন একটা ফর্মুলা হচ্ছে, মেন ফর্মুলাটা হচ্ছে তোমার I PRT/100। এটাকে মনে রাখবে, এটাই থাকলে মনে থাকলে সব কিছু। I সমান সমান কি, I সমান সমান হচ্ছে সুদ, I সমান সমান সুদ, যে সুদ পাচ্ছ সব এগুলো হবে বার্ষিক সুদ। হ্যাঁ, যেগুলো পাবে সব বছরে বার্ষিক, এগুলো বার্ষিক, কিছু না বললেই বার্ষিকই হবে, বাট প্রতি বছরের সুদ। এটা হচ্ছে পি সমান সমান হচ্ছে যে টাকাটা নিয়েছো আসল, আসল আসল টাকা, আসল টাকা। আর সমান সমান হচ্ছে কি সুদের হার, সুদের হার, সুদের হার টি হচ্ছে সময়, কত সময়ের জন্য নিয়েছে, হয়েছে। এইটা জিনিস হচ্ছে মেন কনসেপ্ট। এবার এখান থেকে তোমার যদি বলে এটা শুধু সুদ, যদি বলে সুদ আসল কি হবে, তাহলে তুমি যদি সুদ বার করো, সুদের সাথে যদি আসল মানে যদি পি যোগ করে দাও, তাহলে হচ্ছে ওটা হবে সুদ আসল, সেটা হবে সুদ আসল। সেটাকে আমরা এ দিয়ে ইন্ডিকেট করতেই পারি। তাহলে এইগুলো হচ্ছে, এটা হচ্ছে সুদ আসল আর এটা হচ্ছে সুদ। এবার এই একটা ইকুয়েশন থেকে আমরা সব কিছু বার করতে পারি। একটা জিনিস দেখো, যে একটা ইকুয়েশন থেকে অনেকগুলো কিছু আমরা বার করতে পারছি। একটা ইকুয়েশন থেকে কি বার করতে পারছি দেখো, যদি আমি বার করতে চাই পি, তাহলে কি করবো, পিটাকে আমি এক ধারে রেখে সবগুলো আমি একদিকে চলে আসবো। তাহলে আমি যদি করি, তাহলে পি সমান সমান কি হয়ে যাবে, পি সমান সমান তোমার হয়ে যাবে I ইন্টু আর বাই আর টি, এটা হয়ে যাচ্ছে। ইকুয়েশন করলে যেটা হয়, পিটাকে পারে এটা কোনাগুনি গুণ করলাম যেভাবে এলো, তাহলে পি সমান সমান এটা হয়ে যাচ্ছে। যদি আমি বলি আর বার করবো, তাহলে আর সমান সমান কি হয়ে যাচ্ছে, আর এর ক্ষেত্রে হবে I ইকুয়াল I ইন্টু 100 বাই, তখন কি হয় পি আর টি হয়ে যাবে। আর যদি আমি সময় বার করতে চাই, তাহলে কি হবে, সময় বার করতে গেলে সেই সময় হয়ে যাবে এটা বাই 100 বাই তোমার হয়ে যাবে পি আর আর। তাহলে এইটা একটা ইকুয়েশন থেকে কটা, 4টে ইকুয়েশন আমার মেন, 4টে জিনিস আছে, সুদ, আসল, সুদের হার, আর এটা হচ্ছে সময়। তাহলে একটা ইকুয়েশন থেকে তুমি সব কিছু বার করতে পারছো যেগুলো কিভাবে বেরোচ্ছে। তাহলে এই যে তুমি একটা জিনিস লক্ষ্য রাখো, যে একটা জিনিস তুমি দেখবে এখানে দেখো, এইগুলো হচ্ছে কি আই সমান সমান আই মানে সুদ, আই কার সাথে সমানুপাতিক, পির সাথে সমানুপাতিক, আই আর এর সাথে সমানুপাতিক, আই ফিরে সময়ের সাথে সমানুপাতিক। এর মানগুলো কি সমানুপাতিক মানে কি, এও যদি বাড়ে ও বাড়বে, আর সমানুপাতিক মেন হচ্ছে এ যদি বাড়ে ও বাড়বে, আর এ যদি কমে ও কমবে। তোমার যদি আয়ের সাথে পি এর সম্পর্ক কি সরল সম্পর্ক বা সমানুপাতিক, যেটা হচ্ছে যে যদি তুমি ইন্টারেস্ট বেশি পেতে চাও, যদি বেশি পেতে চাও, তাহলে কি করতে হবে, প্রিন্সিপাল তাহলে বেশি দিতে হবে, প্রিন্সিপাল তাহলে বেশি হবে। যখন তুমি এর সাথে দিচ্ছ এইগুলো কোনো ফিক্স, যখন এটাকে দিচ্ছ, যখন এর সাথে এটা সম্পর্ক করছো, তখন আর আর টি কি থাকবে, স্থির থাকবে, হয়েছে, আর আর টি স্থির থাকবে।
আর টি যদি স্থির থাকে মানে সময়ের জন্য, তাহলে তুমি যদি বেশি ইন্টারেস্ট পেতে চাও, বেশি যদি ইন্টারেস্ট পেতে, তাহলে তোমার টাকা বেশি দিতে হবে, তাহলে এটা সরল সম্পর্ক। এর সাথে যদি করতে চাই, এখানে কি হবে, এর ক্ষেত্রে হবে পি, এর ক্ষেত্রে হবে পি আর টি স্থির হবে, পি আর টি স্থির হবে। পি আর টি যদি স্থির থাকে, তাহলে তোমার যদি ইন্টারেস্ট বেশি পেতে চাও, ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট না, সুদ যদি বেশি হয়, তাহলে তোমার ইন্টারেস্ট পার্সেন্টেজ বেশি হতে হবে। আবার এইখানে দেখো, এখানে টি এর সাথে যদি এখানে থাকলে কে স্থির থাকবে, এখানে তোমার পি আর আর স্থির থাকবে। পি আর আর যদি স্থির থাকে, তাহলে আয়ের সাথে টি এর সম্পর্ক কি, আয়ের সাথে টি এর সম্পর্ক মানে সময় সম্পর্ক, সুদের সাথে সময় সম্পর্ক, সরল সম্পর্ক। মানে সুদ যদি তুমি বেশি পেতে চাও, সুদ যদি বেশি পেতে চাও, তাহলে টাকাটা আমার বেশি দিন রাখতে হবে, যেখানে তোমার আসল আর এটা ইন্টারেস্ট স্থির থাকবে। হ্যাঁ, এগুলোকে মনে রাখবে যে এটা কি সম্পর্ক। এগুলো তোমার হট করে শর্ট কোশ্চেন আসতে পারে, যে এটার সাথে এটা সম্পর্ক যদি বললো যে যখন এইটার সমাধান এটা, তখন কোনটা স্থির, এরা কি স্থির থাকবে না বাড়বে, এরকম দিয়ে তোমার শর্ট কোশ্চেন দিতে পারে, এরকম এগুলো শর্ট কোশ্চেন আসতে পারে। বুঝেছো যে এর সাথে সম্পর্ক কি, আয়ের সাথে পি এর কি সম্পর্ক, আয়ের সাথে পি এর সম্পর্ক হচ্ছে তখন সরল সম্পর্ক, যখন আর আর টি স্থির। যখন আয়ের সাথে এর আর এর সম্পর্ক কি, সরল সম্পর্ক, যেখানে পি আর টি স্থির। আর আয়ের সাথে টি এর সরল সম্পর্ক, যখন পি আর আর স্থির থাকছে। হয়েছে, এবার এটা হয়ে গেল। এবার দেখো আমি পি এর সাথে আর পি এবার আমি দেখছি পি এর সাপেক্ষে আর এর সম্পর্ক, পি এর সাপেক্ষে আর এর সম্পর্ক। তাহলে পি এর সাথে আর এর সম্পর্ক দেখো, পি এর সাথে আর এর সম্পর্ক এখানে দেখো 1/, হয়েছে। তাহলে এটা পি এর সাথে আর এর সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, যেখানে 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 আই আর টি কি হবে, স্থির হবে, আই আর টি স্থির হবে। ভালো করে জিনিসগুলো বুঝবে। এই একটা ইকুয়েশন থেকে আমি সবকিছু বার করছি। আই সমান পি আর টি, পি আর টি, এই 100 মানে কি, ওই যে পার্সেন্টেজটা করা হয়েছে, আমরা অ্যাকচুয়ালি তো আর মানে কি, আর পার্সেন্টেজ, পার্সেন্টেজের মানে এটা হচ্ছে 100। তো এই 100টা কোনো ফ্যাক্ট নয়, মেন তোমার হচ্ছে যে সম্পর্কটা হচ্ছে, যদি শর্ট কোশ্চেন এরকম দেয় যে আয়ের সাথে পি এর কি সম্পর্ক, তাহলে তোমার বলতে হবে সরল সম্পর্ক, যেখানে আর আর টি স্থির থাকবে। আর আর টি স্থির থাকে, তাহলে তুমি যদি সুদ বেশি পেতে চাও, তাহলে তোমার টাকা বেশি দিতে হবে। টাকা তুমি যদি সুদ বেশি পেতে চাও, তাহলে তোমার টাকা বেশি ইনভেস্ট করতে হবে, তাহলে তুমি পাবে। তাহলে তুমি টাকা বেশি দিচ্ছ আর সুদ তখন বেশি পাবে। এবার দেখো পি এর সাথে যদি বলে, পি এর সাথে আর এর সম্পর্ক কি, ব্যস্ত সম্পর্ক, যেখানে আই আর টি স্থির, মানে সুদ ও স্থির, সুদ একটা নির্দিষ্ট এবং সময়ও নির্দিষ্ট। সেখানে আর যদি তোমার পি এর সাথে আর এর সম্পর্ক কি, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক মানে যদি পি বাড়ে, যদি পি টাকা বেশি দাও, তাহলে রেট অফ ইন্টারেস্ট কি হবে, রেট অফ ইন্টারেস্ট কম হতে হবে। যেখানে আমি বলছি, যখন দেখো এগুলো বারবার দেখছো আই আর টি স্থির, আই আর টি স্থির, মানে তুমি ভাবছো যে আমি জানো তুমি 300 টাকা তুমি সুদ পাবে, এটাই তুমি সুদ পাবে। আর এটা ক বছরে পাবে, জানো 1 বছরে তুমি এটা সুদ পাবে, এটা স্থির আছে। হয়েছে, তাহলে তুমি যদি ভাবো যে যে এইটা তো আমি শিওর পাবো, সুদটা পাবো, তাহলে আমার কি করতে হবে, যদি আমি একটা জিনিস করতে হয়, যদি আমি রেট অফ ইন্টারেস্ট যদি বাড়াই, তুমি জানো 500 টাকা, 500 টাকা যখন ধরো এই টাকার উপরে 500 টাকার উপরে 5% ইন্টারেস্ট যদি পাও 1 বছরে, ধরে নিলাম, এটা নয়, ধরে নিলাম যে এই টাকাটা তোমার হবে, এই টাকাটা হবে। এবার তুমি জানো যে তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে এই সুদটা আমি পাবো, ফিরে আমি এই সুদ পাবো, তাহলে এই টাকার উপরে কত আমার কি হবে, মানে যদি বলো সেই সেম টাকায় 500 টাকায়, সেই 500 টাকায় আমি কিভাবে সুদ স্থির পাবো, সুদ আমি কি পাবো, সুদ আমার ঠিক থাকবে। তাহলে আমার কি বলছে, যদি আই আর টি ভালো করে বোঝো, আই আর টি যদি স্থির থাকে, আই আর টি যদি আমি স্থির দেখি, তাহলে তুমি দেখো যে এটা যদি আমি বাড়াই, তুমি ভালো করে বোঝো, যদি আমি এটাকে বাড়াই, যদি আমি ধরে নিলাম আমার এটা পেতেই হবে 300 টাকা, তাহলে আমি পরের বছর দিলাম, কারা দিলাম 600 টাকা দিলাম, তাহলে তুমি বোঝো 600 টাকার উপরে যদি আমি ফিরে 5%, তাহলে রেট অফ ইন্টারেস্ট আবার সুদ কি হবে, বেড়ে যাবে না? কিন্তু আমার সুদ কি পেতে হবে, এটাই পাবো না, এটাই তো আমার পেতে হবে। তাহলে কি করতে হবে, তোমার এটাকে কমে ধরো, হয়তো আমি ধরলাম এটা 4% হয়তো ধরলে আমার দেখছি ওটা 300 টাকা হয়। মানে বোঝো, যদি একটা বাড়ায় একটা কমছে, তবে জিনিসটা, যেখানে আমি বারবার বলছি আই আর টি স্থির কেন হচ্ছে, দেখো টাইম তুমি এটাই পাবে, কিন্তু তুমি টাকা বাড়িয়ে দিচ্ছ, যে আমি টাকাটা বাড়িয়ে দিয়েছি, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কী হবে, কমে যাবে। আর যদি মনে করো যে আমি রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দিই, তাহলে টাকা আমি কমিয়ে দিলাম,
রেট অফ ইন্টারেস্ট, ধরো আমি টাকা আমি এখানে করে দিয়েছি 400 করে দিলাম, তাহলে সেই 500 যদি 5% কিছু টাকা হয় ধরে নিয়েছিলাম, যদি আমি 400 টাকা কী হবে, 400 টাকার উপরে সেই একই টাকা তো আমার কমে গিয়েছে, কিন্তু রেট অফ ইন্টারেস্ট মানে কী করতে হবে, 6% করে ধরে নিলাম। এগুলো আমি এক্সাম্পল দিই, এক্সাক্ট ওটা হবে না কিন্তু তাহলে আমি বলতে যাচ্ছি যে পি এর সাথে আর এর সম্পর্ক কি ব্যস্ত সম্পর্ক, যেখানে আই আর টি স্থির হয়েছে। তারপরে ফিরে আবার তারপরে সাথে দেখো আর এর সাথে পি এর সাথে তোমার আর এর হলো, এবার আমি শুধু দেখাচ্ছি পি এর সাথে তো আই এর হয়ে গেছে, এবার পি এর সাথে টি এর সম্পর্ক কি, ব্যস্ত সম্পর্ক। এইটাই দেখলেই বুঝতে পারবে, দেখো এই ইকুয়েশনটাই দেখলে তুমি যে পি এর সাথে যদি সম্পর্কটা আনতে চাও, আয় কি উপরে আছে না, উপরে যখন থাকবে সরল সম্পর্ক, মানে এটা সমান ওটা, কিন্তু এটা নিচে আছে, দেখো নিচে যখন কে আছে, দেখো আর টি আছে, তাহলে টি ও ব্যস্ত সম্পর্ক, যেখানে আই স্থির থাকবে, আই এর সাথে সাথে আরও স্থির থাকবে, এটাও স্থির, সবসময় মনে রাখবে এগুলো স্থির থাকতে হবে, মানে স্থির মানে যেটা ফিক্সড হয়ে গেছে, যে এটা আর বাড়ানো বা কমানো যাবে না। তখন তুমি যদি দেখো যে ইন্টারেস্ট তো আমি পাচ্ছি, ধরো আমি 300 টাকা ইন্টারেস্ট সুদ পাচ্ছি, এবার রেট অফ ইন্টারেস্ট 3% হয়েছে 3%। এবার তাহলে তুমি যদি মনে করো যে আমি ওই একই সুদ পাবো, ওই একই ইন্টারেস্ট, কিন্তু আমার টাকা আমি কি করব, টাকা আমি কমিয়ে দিলাম, টাকা আমি ধরুন আগে দিলাম 500 টাকায় পেতাম, এখন আমি সেই কী টাকা করলাম, ওটা আমি দিলাম 400 টাকা দিলাম। যখন 400 টাকা দেবে তাহলে কি হবে, ওই রেট অফ ইন্টারেস্ট কিন্তু কি আছে, রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে, আর 300 টাকা তুমি সুদ পাবে সেটা ঠিক করে গেছে, তাহলে যদি 400 টাকা দাও তাহলে কি হবে, বেশি সময়ের জন্য খাটাতে হবে না, বেশি টাকা কমে গিয়েছে, টাকা যদি কমে গিয়েছে সময় তো বাড়বে না, সময় বাড়বে, যে বেশি সময়ের জন্য খাটাতে হবে, বুঝতে পেরেছো। এই যে সম্পর্কগুলো অবশ্যই ভাইটাল জিনিস, যে তোমার মেন অঙ্ক করলে পট করে হয়ে যাবে, কিন্তু এই যে মেন লজিকগুলো এইগুলো তোমার বুঝতে হবে। তাহলে পি এর সাথে সম্পর্ক করে, পি এর সাথে আমি কার সম্পর্ক পেলাম, পি এর সাথে আয়ের সম্পর্ক পেলাম, পি এর সাথে আর এর সম্পর্ক পেলাম, পি এর সাথে টি এর সম্পর্ক পেলাম, তাহলে পি এ কমপ্লিট হয়ে গেল, আইও কমপ্লিট হয়ে গেল, আয়ের সাথে পি এর সম্পর্ক, আর এর সম্পর্ক, আর টি এর সম্পর্ক হয়ে গেছে। এবার আমি আর এর সঙ্গে, এবার আমি দেখছি পি এর সাথে আর এর সম্পর্ক হয়ে গেছে, এবার আমি একটা দেখছি পি এর সাথে আর এর সাথে টি এর সম্পর্ক, আর এর সাথে টি আর এর সাথে আমি পি এর সম্পর্ক করে নিয়েছি, তো ব্যস্ত সম্পর্ক। এবার আর এর সাথে সময়ের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, আর এর সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, যেখানে পি এবং আই স্থির থাকবে, এইগুলো সবসময় লক্ষ্য রাখবে যে স্থির থাকবে, এই স্থির না থাকলে যদি পরিবর্তন হয় তাহলে সম্পর্ক হবে না। তুমি এবার দেখো যে কিভাবে হচ্ছে, যে আমি ধরে নিলাম সুদ পাবো 300 টাকা, আমি এটা ঠিক করি যে আমি সুদ পাবো 300 টাকা, আর আমি দিয়েছি 4000 টাকা, হয়েছে, দিয়েছি আমি 4000 টাকা, আমি কাউকে 4000 টাকা ধার দিয়েছি এবং আমি সুদ পাবো 300 টাকা, আমি ফিক্সড করে নিয়েছি। আর এবার দেখো ধরে নাও তোমার রেট অফ ইন্টারেস্ট ছিল, রেট অফ ইন্টারেস্ট 3% ছিল, আর তুমি এটা দিয়েছিলে 2 বছরের জন্য, তো এটা হয়তো দিয়েছিলে। এবার দেখো আমি বলছি তো এই দুটো ফিক্স থাকবে, এই দুটো ফিক্স থাকবে, আসল এবং তুমি যে সুদটা পাবে সেটা ফিক্স। তাহলে তুমি দেখো যখন আমি দেখছি যে 3% আমি রেট অফ ইন্টারেস্ট, আমি সেই 3%-এর বদলে আমি যে 4% করে দেবো, যখন 4% করবো, 4% রেট অফ ইন্টারেস্ট বেড়ে গেল, মানে সুদের হারটা বেড়ে গেল, মানে বেশি টাকা পাবো। তাহলে বেশি যখন টাকা পাবো তখন যদি আমি সেই আবার 2 বছর করি তাহলে টাকা তো আমি বেশি পাবো, তাহলে আমার এখানে কী হবে, সময়টাকে আবার এটা যখন বেড়ে যাবে তখন আমার সেই সময়টা আবার কমে আসবে, টাইমটা আবার কমে যাবে, কারণ হচ্ছে আমি তো এটা পাবো না, এটা না আমার আসলটা স্থির, আমি তো পাবো তো এই সুদটা, এটা তো আমার ফিক্স যেটা পাবো। তাহলে যদি রেট অফ ইন্টারেস্ট বেড়ে যায় তাহলে টাইম যদিও বেড়ে যায়, তাহলে আগে যে 3%-এ 2 বছরে এই টাকাটা পেতাম, আর এখন যদি 4% যদি 2 বছর করি সেই সেম টাকা পাবো না বেশি টাকা পাবো, বেশি টাকা পাবো, তাই তো। কিন্তু আমার বেশি টাকা পাওয়ার দরকার নেই, আমার মেন টার্গেট হচ্ছে আমি 300 টাকাই পাবো, তাই তো, 300 টাকা সুদ পাবো। তাহলে কী হবে, সময় কমে আসবে, আর রেট অফ ইন্টারেস্ট যদি আমি বাড়িয়ে দিই টাইমটা সময়টা আমার কমে আসবে, বুঝেছো। তাহলে আর এর সাথে টি এর কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, আর এর সাথে কি টি এর ব্যস্ত সম্পর্ক। এগুলো কিন্তু দেখো আমি কোনো বানিয়ে তৈরি করছি না, এই ইকুয়েশন থেকেই আসছে, দেখো এই ইকুয়েশন থেকেই আসছে। এই দেখো আর এর সাথে টি এর কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, আর এর সাথে পি এর, আর এর সাথে আমি পি এর থেকেও, আর এর সাথে পি এর ব্যস্ত সম্পর্ক এখান থেকে এসেছিল না, আর এর সাথে পি এর, তাহলে আর এর সাথে টি এর সম্পর্ক হয়ে গেল, আর এর সাথে পি এর সম্পর্ক হয়ে গেছে, আর এর সাথে আই এর সম্পর্ক হয়ে গেছে। তাহলে এবার টি এর সাথে কি আছে, টি এর সাথে তোমার
টি এর সাথে পি এর হয়ে গিয়েছে, টি এর সাথে আর এরও হয়ে গিয়েছে, আর টি এর সাথে আই হয়ে গিয়েছে। তাহলে এই যে সম্পর্কগুলো বার করলাম ভালো করে লক্ষ্য রাখবে, এইগুলো এই কনসেপ্ট অনুযায়ী তোমার অঙ্ক করতে হবে এবং শর্ট কোশ্চেনের থেকে আসবে। এছাড়া একটা আরেকটা আছে, এটার উপর টুকে নাও যেগুলো কি হলো। আর একটা আছে যে কোনো যদি বলে কত গুণ, যদি বলে কোনো কিছু গুণ বলে, তাহলে তোমাদের এই ফর্মুলাটা তোমার মনে রাখবে যে যদি কোনো কিছু গুণ বলে, যেমন ধরো না বলেছে কোনো একটা টাকা 2 বছরে কোনো একটা টাকা একটা নির্দিষ্ট ইন্টারেস্টে 2 বছরে যদি 3 গুণ হয়, 2 বছরে যদি 3 গুণ হয় কোনো একটা টাকা, ধরুন না 1000 টাকা আমি ধরলাম, এই একটা প্রিন্সিপাল 1000 টাকা মানে আমি এবার ধরলাম এটা এত টাকা একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্ট আমি বললাম, কি বললাম 3% রেট হলো। যে আমি বলছি কোনো একটা 1000 টাকা 3% রেটে যে 2 বছরে সময় টি 2 বছরে আমি কত পাই, 2 বছরে যে টাকাটা পাই, ধরুন 2 বছরে পারলাম এক্স, হ্যাঁ 2 বছরে পাচ্ছি আমি এক্স, তাহলে বলছে ওই সেম টাকা এবং ইন্টারেস্ট বলছে কত মানে যে আমি বলি এটা হচ্ছে ইন্টারেস্টটা, যেটা আমি ইন্টারেস্ট পেয়েছি আই সমান আমি কি লিখলাম এক্স, আই সমান আমি লিখলাম যে এক্স, যে প্রিন্সিপাল এত টাকা দিয়েছি, রেট অফ ইন্টারেস্ট এত, আর টাইম 2 বছরের জন্য আমি রেট অফ মানে সুদ পেয়েছি এক্স টাকা হয়েছে। এবার বলছে ওই একই প্রিন্সিপাল একই রেট অফ ইন্টারেস্টে, যদি আমি এই সুদটা 3 ডবল পেতে চাই বা 3 গুণ বা 4 গুণ, যদি আমি বলি 4 গুণ পেতে চাই, 4 গুণ মানে 4 টাইম, মানে যা সুদ পেয়েছি, যদি আমি সুদ পেয়ে থাকি 120 টাকা, তাহলে 4 গুণ করবো, 4 গুণ করলে কত হচ্ছে 0 4 দুগুণে 8 4 মানে তোমার পেতে হবে 480 টাকা। তাহলে এটা কত বছরে পাবো, এগুলো তোমার মনে হবে যে এটা ছোট আছে বলে তুমি বার করে দেবে, কিন্তু এর ফর্মুলাটা হচ্ছে টুকে রাখো, যখন কোনো কিছু গুণ বলবে সেই গুণটাকে আমি এন টাইম দিয়ে আমরা করছি। কোনো কিছু যখন কত গুণ বলবে, ভালো করে বলছো, কোনো কিছু যখন কোনো কিছু কত গুণ বলবে তখন গুণ বলবে তখন ফর্মুলাটা হবে, তখন কি ফর্মুলা হবে n-1 সমান r/t/100, এটা হবে তখন তার ফর্মুলা। এনটা হচ্ছে যত গুণ বলবে, যেমন বলেছে আমি 4 গুণ পেতে চাই, আর টি তুমি জানোই, আর তখন এখানে কি লিখবে 4 লিখে দেবে -1 করে এইভাবে ইকুয়েশন করে তুমি যেটাকে বার করতে বলবে সেটাকে তোমার বার করতে হবে। তাহলে এই ফর্মুলাটা টুকে রাখবে, এটা হচ্ছে যখন কত গুণ বলবে, ভালো করে কত গুণ, এই গুণটাকে ভালো করে মনে রাখবে, যখন এটাকে গুণ করবে তখন এই অঙ্কতে আসবে, এরকম কিছু অঙ্ক আসবে যখন এইগুলো দেখবো। হয়েছে? এবার দেখা যাক অঙ্ক কি আছে, এবার আমরা স্টার্ট করি। সরল সুদ করা খুব কঠিন নয়, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকে খুবই কঠিন লাগবে তোমার। 1.2 এর যেটা দেখছি, কোষে দেখো 1.2, কোষে দেখি 1.2 না, শুধু 2। এরা বলছে একের দাগেরটা কি বলছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 8% সরল সুদের হারে, তাহলে 8টা কত বার্ষিক 12% সরল সুদের হারে, সুদের হার মানে জানি কি আর সমান, তাহলে 12 যা বলবে সেরকম ভাবে টুকবে। সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল, তাহলে কত টাকা নিয়েছে, প্রিন্সিপাল হচ্ছে 15,000 টাকা ধার নিল 4 বছর পরে ওই টাকার জন্য তার কত টাকা সুদ দিতে হবে, তার টাইম কত বলে দিয়েছে 4 বছর, হয়েছে 4 বছর বলে দিয়েছে, টাইম বলেছে 4 বছর, তাহলে কত টাকা সুদ দেবে, এটা নর্মাল অঙ্ক, এটা নর্মাল অঙ্ক, প্রথম স্টার্ট করছে বলে এরকমই। তাহলে আমরা জানি সুদ বার করতে হলে সুদ সমান কত, সুদ সমান লিখবে, তুমি যেরকম লিখবে এই যে এত সুদ হয়, তাহলে সুদ পাবো, তাহলে কি হবে আমরা জানি PRT/100। তুমি যখন পরীক্ষায় লিখে দেবে পাশে যে P সমান হয় আসল, এগুলো অবশ্যই লিখবে, না তো কিন্তু এগুলো অসুবিধা হয়ে যাবে। আর হচ্ছে সুদের
সুদের হার এবং টি হচ্ছে সময়, টি হচ্ছে সময় হয়েছে। আর আই সমান সমান সুদ, কত আমি সুদ পাচ্ছি, এগুলো অবশ্যই লিখবে। ঠিক আছে, তাহলে আমার বলেছে এটাকে বার করতে হচ্ছে, আমি যেরকম আছে সেরকম বসিয়ে দিই। 15,000 টাকা ইন্টু আর মানে হচ্ছে 12, আর টি হচ্ছে তোমার কত বছরের জন্য, 4 বছরের জন্য, বাই 100। এটাকে যেরকম করলে হয়, দুটো শূন্য এখান থেকে কেটে দাও, দিলে কত হচ্ছে 15 আর 12 গুণ করো, 4 বারো 48, একবারে 48 গুণ করো 15-র সাথে একটা শূন্য পড়া যাবে, 48 যদি গুণ করি কত হচ্ছে 5 8 40, একটা শূন্য বাড়িয়ে দাও এখানে যেহেতু একটা শূন্য আছে। 5 8 40, সাথে 4 4 4 8 একে 8, 8 4 12 হয়েছে। 4 5 20, হাতে 2, 4 একে 4 আর 6 হয়েছে। তাহলে 0 0 2 আর 7, তাহলে সুদ কত পাবে 7,200 টাকা। বুঝতে পেরেছো? এটা কিছুই নেই, এই অঙ্কটা যেহেতু স্টার্ট করছে তার মধ্যে এটাকে সিম্পল ভাবে দিয়ে দিয়েছি। বুঝেছো? এটা যে ফর্মুলা, এটা হচ্ছে জিনিসটা। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখা যাক কি বলছে। এটা হচ্ছে একটা, এই অঙ্কটার মধ্যে কিছুই ছিল না। নেক্সট অঙ্কটার মধ্যে কি বলছে দেখি। নেক্সট অঙ্ক বলছে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ কত হবে নির্ণয় করি। এখানে ভালো করে বলছে সময়। আমরা সবসময় যখন সরল সুদ করব, সবসময় সময়কে আমরা বছরে কনভার্ট করবো, বছরে কনভার্ট করবো। আর যে সুদের হার দেওয়া থাকে সেটা হচ্ছে বছরেই দেওয়া থাকে, বছরে দেওয়া থাকে। আর এরপরে যে অনেক অঙ্ক আসবে, যে আমার এত বছরে এত মাস, এগুলো আসবে, সেগুলো আমরা পরে দেখবো, আস্তে আস্তে অঙ্কে যেগুলো আসবে তখনই বলবো। আর আমরা সবসময় টাইমটাকে কি করবো, বছরে কনভার্ট করবো। এখানে দেখো বলেছে, এখানে বলেছে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সরল সুদের হার, 6% বার্ষিক 6% হার। বার্ষিক মানে সবসময় বছরে, তাহলে বছরে যখন বলছে সব এককগুলি বছরে নিতে হবে, তাহলে সময়কে আমার বছরে নিতে হবে। তাহলে আমার এখানে বলেছে, কিন্তু বলে দেয়নি যে 1 জানুয়ারি থেকে 27 মে। 1 জানুয়ারি থেকে 27 মে কত দিন হচ্ছে, আমি সেটাকে কাউন্ট করি। জানুয়ারি মাস কত হচ্ছে 31, আর ফেব্রুয়ারি মাস হচ্ছে 28, মার্চ মাস হচ্ছে তোমার 31, এপ্রিল হচ্ছে 30, আর এপ্রিল মে মাস। এখানে মে মাসে 27 দিন পর্যন্ত নিতে বলেছে। তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 30 30 3 3 তিরিকে 90 90 90 91 92 হচ্ছে এই 3 3 3 3 তিরিকে, আর এখানে 2 যোগ করি, মানে 3 4 12, 120 120 120 আর 27 হচ্ছে 47, তাই তো? এটাই হচ্ছে তো 27 মে পর্যন্ত, আমি 27 মে নিলাম। তাহলে কত হচ্ছে 147 দিন, 147 দিন। এটা দিনে আছে, এটাকে আমার বছরে কনভার্ট করতে হবে। কত দিনে এক বছর হয় 365 দিন। তাহলে এটাকে আমি কি করবো, বছরে কনভার্ট করবো। তাহলে আমরা লিখি যে, আমরা যেভাবে লিখবো যে 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 27 মে পর্যন্ত মোট দিন হয়, মোট দিন হয় কত, যা যোগ করলে করে কত হচ্ছে 147 দিন। অতএব 147 দিন সমান 147/365 দিয়ে ভাগ করলে এত কি হলো, এত বছর হয়ে গেল। ভালো করে বুঝে, এটাকে আমি বছরে কনভার্ট করে নিলাম। 365 দিন এক বছর, তাহলে এত দিন সমান তাহলে আমরা এটাকে ভাগ করে দিলাম। বুঝতে পেরেছো? বছরে সবসময় কনভার্ট করবো। হয়েছে, এবার বছরে কনভার্ট হয়ে গেছে। এবার আমাদের বলেছে সময়টা আমি পেয়ে গেলাম, টি সমান কত পেলাম, এই টি সমান আমরা এত বছর পেয়ে গেলাম। তা টি সমান আমরা পেলাম 147/365 হয়েছে, 365 পেলাম। এবার বলেছে আমার এখানে কি বলেছে, 6% সরল সুদের হার, 6% সমান, এটা হচ্ছে আর সমান 6% বলেছে, এবং আর 6% বলেছে, এবং টাকাটা বলে দিয়েছে আমাদের পি সমান হচ্ছে কত বলেছে 2000 টাকা, তাই তো? 2000 টাকা আমাদের বলে দিয়েছে। হয়েছে, 2000 টাকা আমাদের বলে দিয়েছে। এবং আমরা পেয়ে গেলাম, আর টি পেলাম, আর পেলাম, পি পেলাম। তাহলে এটা পেয়ে গেছি। তাহলে আমাদের বলেছে সুদটা বার করতে। এবার আমি সুদটা বার করবো। তাহলে আমরা বুঝতে যে এটা কি হয়েছে। তাহলে এবার তোমার লিখবে যে সুদ হয়, অতএব সরল সুদ
সরল সুদ হয়, সরল সুদ হয়, তাহলে কি লিখবে আই সমান সমান পি আর টি বাই 100 হয়েছে। তাহলে পি সমান সমান কত 2000, পি সমান সমান 2000, আর সমান সমান 6, আর টি সমান সমান কত পেয়েছি আমরা, টি সমান 147 বাই 365, এইটা বাই কি করব 100, এটা বাই 100 হয়েছে, এটা বাই 100। এখান থেকে দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দিলে তাহলে উপরে কি কি থাকছে, উপরে আছে 20, 6, 147 বাই 365। 20 দিয়ে এটা কাটে কি দেখো, 20 দিয়ে যদি এটা কাটে 20 দিয়ে এটা কাটে না, 5 দিয়ে কাটো, 5 দিয়ে যদি কাটি, যদি এটা 5 দিয়ে কাটি, 5 7 35 আর 3 5, এটা হচ্ছে 73, 73 5 দিয়ে কাটলে 4 হচ্ছে, তাই তো, 5 দিয়ে কাটলে 4 হচ্ছে। এবার দেখো 73 এর সাথে কত গুণ করলে তোমার 147, 73 যদি 3 গুণ করি, 4 3 4 12, আর 3 3 6 3 4 12, 3 5 3 5 3 5 15 হবে না, দেখে গুণ করে 147, 73 147, 4 4 24, 147 হচ্ছে না, 3 46 হচ্ছে, 46, ওটাকে 46 দিন হবে, এটাকে যে 27শে মে, ওইটাকে 27 না ধরো, ওটাকে 26 আমরা ধরবো, এটাকে আমরা 26, ওই জায়গাটা ভুলা ছিল, এটাকে আমরা 26 দেবো। কেন 26 দেবো, 27 যেদিনকে আমি সুদ পাচ্ছি, যেদিনকে আমি সুদ নেবো সেদিনকে তার সুদ দেবে না, তার আগের দিন পর্যন্ত সুদ দেবে, তাই তো, এখানে 27শে মে পর্যন্ত বলেছে, তাহলে ওটা হবে তোমার, এটা হবে 46 দিন, এটা হবে 46 দিন, তাহলে এটা হবে 46 দিন, 46, এটা হবে 46 দিন হয়েছে। এটা 46 করলে এটা কেটে যাচ্ছে, দেখো 46, এটা 2 দিয়ে কাটতে, তাহলে হয়েছে 6 দুগুণে 12, আর 4 12 48, এত, হ্যাঁ 48 টাকা হয়েছে, এত টাকা কী হবে সুদ, এত টাকা এটা হবে তোমাদের সুদ, বুঝতে পেরেছ কীভাবে হলো, বুঝতে পেরেছি। এখানে যে 26টা কেন নিলাম এটাকে ভালো করে বুঝবে, যে এটা 27 দিন বলেছে, 27 দিন পর্যন্ত বলেছে, 27 দিন পর্যন্ত বলে আমি সেদিনকে সুদটা পাবো, তাহলে আমি যেদিনকে সুদ পাবো বা দেবো, তা সেদিনকে যদি আমি সুদটা দিই, যদি আমি সেদিনকে সুদ দিই, সেদিন দিনটাকে ধরবো না, তাহলে আগের দিন ধরবো, তাই এটা 26, এই জায়গাটা আমাদের একটু গুলিয়েছিল, তাহলে এটা হবে 146 দিন হবে, 146 দিন, এটাকে যেভাবে কনভার্ট করেছি ঠিক আছে। তারপরে টুকে না এটাকে, এবার দেখবো নেক্সট অঙ্কটা কি আছে, 3-এরটা, এটা হচ্ছে, এটা 2-এরটা ছিল, এটা 2-এরটা ছিল। এবার আমি দেখবো 3-এরটা অঙ্কটা কি আছে, 3-এর অঙ্কটা কি আছে দেখবো। 3-এরটা বলছে বার্ষিক 8×1 8 × 1 সরল সুদের হারে 916 960 টাকা 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত হবে, স্ববৃদ্ধি মূল মানে সুদ আসল মিলে, সুদ আসল মিলে। তাহলে আমি জানি কি পি আর টি বাই 100, এটাই জানবো। তাহলে এবার 8টা বলেছে, 8টাকে বলেছে তোমার 8 পূর্ণ বার্ষিক, 8টা বলেছে তোমার 8 পূর্ণ, এটাকে সব ঘাবড়াবে না, এটাকে কীভাবে কনভার্ট করা দেখে নাও। এটাকে আমি কি করব, এটাকে সবসময় ভগ্নাংশে নিয়ে চলে আসবে, এটাকে সবসময় ভগ্নাংশে নিয়ে চলে আসবে। এটা কি হচ্ছে 8 দুগুণে কত হচ্ছে 3024, 3024 আর 25/3, তাই তো, 25/3, 25/3% হয়েছে, 25/3% যেরকম বলেছে। এটা হলো সরল সুদের 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস, তা 3 মাস মানে 1 বছর 3 মাস মানে 31, 1 বছর 28, আবার ফিরে 31, তাই তো। তাহলে 1 বছর মানে কত, 1 বছর মানে তোমার হচ্ছে, 1 বছর যদি আমি করি 3 মাস, না আমি এটাকে এরকম ভাবে করে দিন নয়, এটাকে আমি 3 মাসটাকে বছরে নিয়ে আসবো, 3 মাসটাকে আমি কি বছরে নিয়ে আসবো, তাই তো। তাহলে 1 বছর যেরকম আছে, আর 3 মাসকে আমার বার করতে 12 দিয়ে ভাগ করে দেবো, 12 দিয়ে যদি ভাগ করি তা কত হচ্ছে, যদি 12 দিয়ে ভাগ করি, 3 মাস 3 4 করে দিলাম, তাহলে 1 প্লাস 1/4 করলে 4, এটাকে যদি আমি করি তাহলে এটা কি হলো লসাগু 4, 4 প্লাস 1 মানে 5/4, 5/4 কি 5/4 বছর হয়ে গেল, এটা 5/4 বছর হয়ে গেলো।
তাহলে আমি আর পেলাম ওটা, এবং বছরটাও কনভার্ট করে নিলাম। বছরটাকে কীভাবে কনভার্ট করলে, 1 বছর যেমন ছিল আর বছরের সাথে সেটা গিয়ে 3 মাস ছিল, 3 মাসটাকে আমি বছরে কনভার্ট করার জন্য 12 মাস দিয়ে ভাগ করে দিয়েছি। 12 মাস দিয়ে যখন ভাগ করে দিয়েছি, এটা কাটলে কি হয় 1/4। তাহলে 1 + 1/4 যোগ করলে যেটা লসাগু করলাম, লসাগু করে এটা হলো, লসাগুটা তোমরা জানো, লসাগু করে এটা হলো, এর নিচে কিছু নেই মানে 1 আছে। 1 দিয়ে 4টাকে ভাগ করা হলো, 4 দিয়ে 1কে 4 দিয়ে ভাগ করলে 4 হলো, আর 4টা ফিরে 1 এর সাথে গুণ হলো, তা 4 হলো। এর সাথে যদি ভাগ করে দিলে এটা কেটে গেলে 1 থাকে, ফিরে 1 এর সাথে গুণ করলে 1 হলো। তা 4 + 5 4 + 1 = 5/4। তাহলে এটা হচ্ছে 5/4। কি হচ্ছে 5/4? তাহলে এখানে হচ্ছে t = 5/4 বছর হয়েছে, 5/4 বছর। এটা আমি পেয়ে গেলাম। যেরকম বলবে আস্তে আস্তে সমান কি বলছে, সরল সুদ, এত সরল সুদ এত টাকা। সুদ বলে দিই, এখানে আই সমান বলে দিয়েছে, আই সমান বলেছে 960 টাকা। এটা কিন্তু পি বলেনি, ভালো করে দেখবে, এটা কিন্তু পি বলেনি, তাই তো? তাহলে সমূল সমবৃদ্ধির মূল কত? তাহলে এটা হচ্ছে সুদ। আমার কি তাহলে কি বার করতে হয়? পি। সুদ, আসল এবং সুদ যোগ করলে সবৃদ্ধি মূল পাবো। তাহলে সবৃদ্ধি মূল মানে কি? সুদ আর আসল মিলে। তাহলে আমি আগে কি বার করি, আমরা যে সুদে পাই, যে আমরা আসলটা বার করি। তাহলে কি হবে, আই = তোমরা লিখবে এটা যেরকম লিখলে, যে এবার লিখবে যে সুদ আসল আসল হয়, আসল টাকা হয়, বলে এরকম করলে কি করলে, আই = PRT/100, PRT/100 এটা বলে দিয়েছে। তাহলে 960 এর জায়গায়, আয়ের জায়গায় 960 বসিয়ে দাও। পি এর জায়গায় কি বসাবে? পিটাকে বার করতে হয়, পি এর জায়গায় রেখে দাও। আমার পিটা বার করতে, সুদ আছে না, সুদ দেওয়া আছে, আমার পিটাকে বার করলে আর সুদ আর আসল মিলিয়ে দিলে কি হবে? সুদ আর আসল মিলিয়ে দিলে তোমার সমৃদ্ধিমূলক হয়ে যাবে। তাহলে এটা হলো 8টা সমান কত? 8টা সমান পেয়েছি 25/3, 25/3 গুণিতক টি পেয়েছি আমি 5/4 হয়েছে, বাই এটাকে বাই 100 করে হয়েছে। এটাকে ইকুয়েশন করো, 960 এখানে রেখে দাও, 960কে রেখে দাও। এটাকে যদি আমি কণাকণি যদি গুণ করি, যদি আমি কণাকণি গুণ করি, গুণ করলে তাহলে কি হবে? যদি আমি এই জিনিসটাকে পুরো এপারে রাখি, তাহলে এটা দেখো, এটা 25/3 গুণিতক 5/4। এটাকে শুধু এপারে, এই জিনিসটা যদি কণাকণি গুণ করে এর সাথে গুণ হয়ে যাবে তো না? তাহলে এটাকে যদি আমি গুণ করি, তাহলে 960 গুণিতক 100। হঠাৎ করে মনে করো না যে এটা জিনিস এপারে দেবে, এটা জিনিস এপারে আর এপারে, মানে এটাকে এপারে রাখতে পারি, এটাকে এপারে রাখতে, পুরো জিনিসটাকে উল্টে দিলাম না, পুরো এই জিনিসটাকে এপারে লিখেছি। আমি শুধু কেন লিখেছি, কারণ হচ্ছে পিটা যদি এপার থাকে এবং ওপারের জিনিস সুবিধা হবে, সেই জন্য আমি বার করলাম। আমার পি বার করতে হবে, তাহলে পিটাকে রেখে বাদ বাকিগুলো ওপারে নিয়ে চলে, ওপারে যেরকম আছে থাক, এটা যেরকম আছে এরকম রেখে দেবে, কাটাকুটি করতে সুবিধা হবে। তাহলে এপারে কি আছে? গুণ অবস্থা আছে, উপরটা গুণ নিচেরটা ভাগ, তাহলে এপারে এগুলো সব উলট হয়ে যাবে, তাই উল্টে যাবে। তাহলে এপারে হয়ে গেলে এটা, আর এপারে ছিল 4/5 হয়ে যাবে, তাই তো? মানে এপারে যা থাকবে ওপারে গেলে উল্টে যায়, তাই তো? হয়েছে। এবার 25 দিয়ে যদি আমি 100 কাটি, 4 হয়, তাই তো? 25 দিয়ে 100 কাটলে 4 হচ্ছে। 5 দিয়ে যাচ্ছে, দেখো 5 দিয়ে 5/6 যদি আমি দিই, 16-এর সাথে যদি 5 গুণ করি, 5/6, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার 960 বলছে, দেখো এটাকে ভাগ করে, 5 এ ভাগ অবশ্যই কাটবে, তো 5 এ ভাগ করে 960, এটা কত হচ্ছে? 5 একে 5, আর এটা হলো 4, 6, 5, 9, 45, 1 0 1 0, 5 গুণে 10, তাহলে 1, এটা যদি কাটি, কত হচ্ছে? 1 9 2 হয়েছে, ভাগ করলাম। তাহলে উপরে কি থাকছে? উপরে থাকছে 1 9 2 মানে 192 গুণিতক 4 4, এই 4 4 গুণ 4 4 16 গুণিতক 3 হয়েছে। এটাকে যদি আমি করি, কি পাচ্ছি দেখি, 16 3 8 348। এবার 48-এর সাথে আমি কি করব? 192-এর সাথে এটাকে গুণ করব, 48, 8 দুগুণে 16, হাতে 1, 8 দুগুণে 16, হাতে 1, 8 9 72, 72 আর 1-এ 73, 3, আর 8 একে 8, 8 আর 7-এ 15 হয়েছে, আসলে 15, 4 দুগুণে 8, 9 দুগুণে
4 দুগুণে 8, আর 4 9 36, হাতে 3, 4 একে 4, 4 3 7, তাই তো 6, 8 3 11, 8 3 11, হাতে 1, 12, হাতে 1, 9। তাহলে এটা কত পাচ্ছি? প্রিন্সিপাল পাচ্ছি 9, এটা 9116। তাহলে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে আসল টাকা। আর সুদ সমান সমান কত জানি? এটা আমার স্ববৃদ্ধি মূল বলেছে, মানে কি এটা যোগ করবো। অতএব এবার লিখবো, অতএব কি লিখবো? অতএব স্ববৃদ্ধি স্ববৃদ্ধি মূল মানে সুদ আসল হয় পি আর আই। তাহলে পি কত বেরিয়েছে? 9216 যোগ আই সমান সমান কত হবে? আইটা আমি জানি এখানে 960। এটা যোগ করলে কত হচ্ছে? 6 আর 7 9 10 11। এটা হচ্ছে তোমার স্ববৃদ্ধিমূলক, মানে এটা হচ্ছে তুমি পাবে। হয়েছে? তাহলে এবার পরের অঙ্কটা কি বলছে? 4 অঙ্কটা ভালো করে দেখো না, এটাকে এটা টুকে নিয়েছো, এটাকে মেন এর কিছুই নেই, এটা শুধুমাত্র এই তোমার বছর আর মাস দিয়েছে, বছর আর মাসটাকে সবসময় বলেছি কনভার্ট করে নেবে, বছরে কনভার্ট করে নেবে। হয়েছে? আর এটাকে তো কোনো অসুবিধা হয়নি। এর সাথে কি করেছি? কণা করে 3 8 24 বা 1 25 বাই 3 করে নিয়ে সরল যেরকম পেটা ইন্টার যেরকম আছে, সরল সুদ সব থেকে ইজি। বুঝতে পেরেছো? সব থেকে ইজি হচ্ছে সরল সুদ। কিছু টাপ আছে সেগুলো দেখবো। চারটা কি হচ্ছে? উৎপাদক তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% সরল সুদের হারে 3200 টাকা 3200 টাকা 2 বছরে ধার নিল। 2 বছর পরে সুদ আসলে তাকে কত টাকা শোধ করতে হিসাব করে। সুদ আর আসল মানে ওই সমৃদ্ধি ভুল বলেছে। তাহলে এখানে আর সমান কত হচ্ছে? 6%। আর সমান 6%। টি সমান 2 বছর। টি সমান 2 বছর বলেছে। জমি থেকে হারে 32,000 টাকা 2 বছরে ধার নিয়েছে। পি সমান বলেছে 3200 টাকা ধার নিয়েছিল। হয়ে গেছে? এবার বলেছে সুদ আসল কত থেকে, তাহলে আমি জানি অতএব সুদ হয় তাহলে কত? 2 বছরের সুদ কত হচ্ছে? আই ইজিক্যাল টু পি আর টি বাই 100। এরকম অঙ্ক অবশ্যই দেবে না, এগুলো শর্ট কোশ্চেনের জন্য। তো এগুলো কি আছে? আইটা আমি বার করে নিয়ে আমি যেরকম বলেছে 3200 গুণিতক 6 গুণিতক 2 বাই 100। এটাকে করো, এটা কেটে দাও, কিছু নেই, 6 দুগুণে 12, 32 12 গুণ করো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 আর 3 4 6 8 আর 3, তাহলে কত বেরোলো? 384 টাকা। 384 টাকা। 384 টাকা কি বেরিয়েছে? সুদ বেরিয়েছে। ওই যে 384 টাকা সুদ কিভাবে পেলাম? বুঝতে পেরেছো তো? সুদ অবশ্যই বলেছে সুদ আসল, অতএব সুদ আসল ফেরত দিতে হবে। সুদ আসল তাকে ফেরত দিতে হবে কত? এই টাকাটা ওইটা, তাহলে 3200 যোগ 384, এটাকে করলে কত হচ্ছে? 8485 এত টাকা। বুঝেছো? এগুলো কিছু নেই, শুধুমাত্র এগুলো 1-2 নম্বর আসে। কিছু অঙ্ক আছে দেখবো পরেরটা, 5এরটা দেখবো এবার। এটা ছিল 4এরটা, এটা ছিল 4এর অঙ্কটা, এটা ছিল 4এর অঙ্কটা। তাহলে 5এর অঙ্কটা দেখবো। 5এর অঙ্কটা কি বলছে দেখবো। 5এর অঙ্কটা বলছে, দেখো 5এর অঙ্কটা কি বলছে? বার্ষিক 5.25 সরল সুদের হারে সৌগতবাবু একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। টাকা জমা রেখেছে 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেয়েছেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। মানে তুমি পিটা জানতে চেয়েছে। এখানে 8 সমান বলেছে কত? এখানে 8 সমান বলেছে 5.25% বলেছে, এটা 5.25 বলেছে। 2 বছর টাইম সমান 2 বলেছে, টাইম সমান 2 যেরকম বলেছে যা বললো সেভাবে লিখে রাখবো। সুদ সমান এখানে বলে দিয়েছে আইটা হচ্ছে এখানে বলেছে 840
840 টাকা হয়েছে 2 বছরের জন্য। তোমার বার করতে বলেছে কি তিনি কত টাকা জমা রেখেছে, তাহলে পিটাকে বার করতে হবে, তাই তো, পি বার করতে হবে। তাহলে লিখি অতএব আসল টাকা হয় কত, আই ইজিক্যাল টু, যেরকম ফর্মুলা আই ইজিক্যাল টু পি আর টি বাই 100, আই ইজিক্যাল টু পি আর টি বাই 100। আই সমান কত বলেছে, আই সমান বলেছে 840, পিটা বার করতে হবে ইন্টু আর সমান বলেছে যেরকম এটা ইন্টু কত বছরের জন্য বলেছে, 2 বছরের জন্য বলেছে বাই 100 হয়েছে, ইন্টু এটাকে পয়েন্টে তুলতে 1 আর 0, পয়েন্টে বা দুটো সংখ্যা 0, তাহলে এটা উঠে গেল, তাই না, এটা উঠে গেল। এবার দেখো কাটছে কিছু, তাহলে পিটাকে যদি আমি পির সাথে কি আছে 525 গুণিতক 2, এটা যদি আমি কণাকণি গুণ করি কত হচ্ছে, এটা গুণিতক 100 গুণিতক 100 হয়েছে। তাহলে আমি এবার পিটাকে পার করছি, পিটাকে যদি বার করি এটাকে যেরকম থাকছে এপারে যেরকম আছে থাকবে বাই, এপারে এদের সাথে গুণ হয়েছিল, এপারে সেটা ভাগ হয়ে যাবে 525, এবার এটা 2 হয়েছে। তো যদি কাটি আমি যদি দেখি কীভাবে কাটছে দেখা যাক, 25 দিয়ে যদি কাটি, 25 দিয়ে 25 দোকানে 50, 2 আর 5, 25 দোকানে 25কে 25, তাই তো। তাহলে এটা যদি এটা যদি 25 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 21 বাজে আছে, এটা যদি কাটি 25 দিয়ে 4 হচ্ছে, তাই তো। এটা যদি 2 দিয়ে 2 হচ্ছে, ঠিক আছে। যদি হয় গুণ করা যাবে, এবার 840 4 দুগুণে 8 আর 8 দুগুণে 16, এটা আর এখানে কত ছিল, দেখুন হলো 100 দুটো শূন্য দিয়ে দাও বাই 21, তাই তো। এটাকে ভাগ করে কত হচ্ছে, এখানে কত হচ্ছে তোমার 21, তাহলে পুরোটা নিতে হচ্ছে 21, 20 20 20 20 5 20 100 সাথে 8 গুণ করে 8 কে 8, তাই তো, 8 কে 8, 8 দুগুণে 16, তাই তো, হয়ে যাচ্ছে না 21, 8, তাহলে এটা হচ্ছে 100 আর 3টে শূন্য এখানে বসে গেল, তাই তো, বুঝতে পেরেছো। তাহলে কত বেরোলো, এটা ভাগ করে আমি পাচ্ছি কত 8000 টাকা। এটা হচ্ছে তোমার আসল টাকা। আর সুদ সমান কত জানি এটা, তাহলে সুদ আসল কত হবে, তাহলে সুদ আসল হবে অতএব তিনি ক টাকা জমা রেখেছিল, অতএব তিনি 8000 টাকা জমা রেখেছিল, বুঝছো, এটা জমা রেখেছিল, ঠিক আছে। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে পরে 6 থেকে স্টার্ট করা যাবে, হয়েছে। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য।